দুর্নীতি দমন কমিশন সংশোধন ব্র্যাকেটে সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। দ্বিতীয়টা ছিল মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর তৃতীয় ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর 4 হচ্ছিল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর সংশোধন প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই 4টার মধ্যে আমি যেগুলো কি ফিচার ছিল সেগুলো আমি একটু বলছি। আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশনের উপর আমাদের একটা চিফ অ্যাডভাইজার একটি ইন্টারিম গভর্নমেন্ট একটি রিফর্ম কমিশন করেছিলেন। তাদের অনেকগুলো বাংলাদেশে দুর্নীতিকে কিভাবে দমন করা যায় সেই বিষয়ে তাদের সুনির্দিষ্ট অনেকগুলো প্রস্তাব ছিল। সেই বিষয়ে একটা বড় রিপোর্টও ওনারা সাবমিট করেছিলেন। তো সেই আলোকেই দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরও এফেক্টিভ একটা অর্গানাইজেশন করা যায় এবং বাংলাদেশের শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে একটি দুর্নীতি দমন আইনটি আজকে সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এখানে মূল যে জিনিসটা ছিল লাস্ট মোমেন্ট, এটা বেশ কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে ডিবেট হচ্ছিল। তো এইখানে খুব অনেক বড় কন্ট্রিবিউশন করেছেন। আপনি জানেন বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান ইফতেখারুজ্জামান, তার সাথে আমরা এক্সটেন্সিভ আলোচনা করেছেন। যারা এটা নিয়ে কাজ করছিলেন, ল অ্যাডভাইজার কাজ করেছেন, ক্যাবিনেট সেক্রেটারি কাজ করেছেন এবং দুর্নীতি দমন কমিশনের যে সেক্রেটারিয়েট তারাও কাজ করেছেন। এখানে একটা লাস্ট মোমেন্টে এটা একটা ওভারসাইট বডি, যেটা বাছাই কমিটি, সেটা একটি ওভারসাইট বডি হিসাবে কাজ করার কথা ছিল, সেটাকে ড্রপ করা হয়েছে। কেননা আমাদের দেশে যে দুর্নীতির যেভাবে লেয়ারে আছে, দেখা যাচ্ছে যে ওভারসাইট একটা বডি করলেও সেখানেও আবার দুর্নীতি বিস্তার লাভ পেতে পারে। তো সেই জায়গায় এইটাকে ডিসিশন হয়েছে যে এই সাজেশনটা নেওয়া হবে না। আর হচ্ছে এটা একটা 5 জনের কমিশনার, 5টি কমিশনার থাকবেন। তার মধ্যে অ্যাটলিস্ট একজন থাকবেন যার আইটি ব্যাকগ্রাউন্ড আছে। জানেন এখনকার যে দুর্নীতি অনেকাংশেই অনেক বড় দুর্নীতি আসলে আইটির সাপোর্টে করা হয়। আমরা যত ক্যাশলেস সোসাইটিতে ঢুকছি, ক্যাশলেস ট্রানজ্যাকশনে ঢুকছি, দেখা যাচ্ছে যে অনেক দুর্নীতি যেটা আপনি আর সেই আগের মতো টাকার বস্তা নিয়ে দুর্নীতি হচ্ছে না, কিন্তু আপনার নিমিষেই একটা ক্লিকের জোরেই এখানে 10,000 কোটি টাকা আরেক দেশে চলে যাচ্ছে। তো সেই জন্য একটা এক্সপার্ট নেওয়ার কথা বলা হয়েছে এবং একজন নারী কমিশনার নেওয়ার কথাও বলা হয়েছে। তো আর হচ্ছে যে আরও 2টা প্রস্তাব লাস্ট মোমেন্টে এসছে, সেটা হচ্ছে যে তাদের কাজের প্রতিবেদন, দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন এখন থেকে তারা 6 মাস ষান্মাসিক, মানে 6 মাসে অনলাইনে পোস্ট করবেন। এবং আরেকটা হচ্ছে যে যারা দুর্নীতি দমন কমিশনে আছেন তাদের অফিসারদের মূলত এটা এখনও ডিসাইড হয় নাই যে কারা করবেন, বাট একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। এটা এটা আজকের ক্যাবিনেটের একটা বড় সিদ্ধান্ত এবং এই বিষয়ে এই নতুন লতে এটা থাকবে আর কি। হ্যাঁ, এইটা অবশ্যই তো অথরিটির যেটা রেলিভেন্ট অথরিটির কাছে দিবেন ওনারা। এটা এখনই কোশ্চেন করে না, আমার তো অনেকগুলো আরও বিষয়গুলো বলি, তারপরে একবারে কোশ্চেন করবেন প্লিজ। হ্যাঁ, আর একটা হচ্ছে যে মানব পাচার অভিবাসী পরিচালন প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর আজকে এটার
চূড়ান্ত অনুমোদন হয়েছে। এখানে মেন ইস্যুটা জানেন, বাংলাদেশের থেকে প্রচুর হিউম্যান ট্রাফিকিং হয়, মানুষকে অনেকে বুঝিয়ে সুঝিয়ে তাদের থেকে অনেক সময় টাকা পয়সা নিয়ে এটা বাইরে তাদেরকে পাচার করা হয়, এবং এই বিষয়গুলো আমরা খুব সিরিয়াসলি আগের গভর্নমেন্টগুলো খুব বেশি অ্যাড্রেস করা হয়নি, ফলে আমরা অনেক জায়গার থেকে অনেক ধরনের কমপ্লেন পাই যে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে যারা ট্রাফিকিংয়ের শিকার হয়ে কেউ ধরেন লিবিয়াতে আছে বা অন্যান্য অনেক দেশে আছেন, সেটা আমাদের জাতি হিসাবে এটা আমাদের জন্য এক ধরনের সত্যিকার অর্থে এটা খুব ভালো দেখায় না আর কি। তো এই জায়গায় হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষেত্রে একটা গত সপ্তাহে এটা আলোচনা হয়েছিল, সেই আলোচনার আলোকে আজকে যেটা ওনারা ইনক্লুড করেছেন যে আপনি জানেন যে অনেককে বাইরে নিয়ে যাওয়া যায়, নিয়ে ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হয় অর্গান ট্রেডের জন্য। আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হলো। আপনি দেখেছেন যে বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গের কিছু, বিশেষ করে জয়পুরহাট বা বগুড়ার অনেককে অর্গান ট্রাফিকিং মানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো এই জিনিসটাও যাতে অ্যাড্রেস হয় এই লতে, সেটা ইনক্লুড করা হয়েছে। আর এই লটার জন্য মহিলা ও শিশু বিষয়, কারণ অনেক মহিলা এবং শিশু ট্রাফিকিংয়ের শিকার হন। তো এই লটা করার আগে গত মিটিংয়ে একটা ডিসিশন ছিল যে মহিলা এবং শিশু মন্ত্রণালয়ের সাথে যাতে একটা এক্সটেন্সিভ একটা আলোচনা হয়, সেটা আজকে ওনারা করেছেন। এটার কি ফিচারগুলো হচ্ছে, আমরা 2000 সালে ইউনাইটেড নেশন কনভেনশন এগেনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজ ক্রাইম UNTOC গৃহীত হয়, এবং এইটার আলোকে 2012 সালে প্রথম এই মানব পাচার আইন প্রতিহত আইনটা প্রথমটা করা হয়। তো ওইটার পরেও আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ইন্টারন্যাশনাল যেগুলো কনভেনশন আছে, একটা কনভেনশন হচ্ছে প্রোটোকল এগেনস্ট দ্য স্মাগলিং অফ মাইগ্রেন্টস বাই ল্যান্ড, সি অ্যান্ড এয়ার, SOM প্রোটোকল। এই প্রোটোকলটারও যাতে রিফ্লেক্টেড হয় এই আইনে, সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যারা যারা এই ট্রাফিকিংয়ের সাথে জড়িত, আমি এর আগেও আপনাদেরকে বলেছি, নীতিগতভাবে যখন অনুমোদন হয়েছে তখন আমরা বলেছিলাম যে যারা যারা এই ট্রাফিকিংয়ের সাথে জড়িত হবেন, যাদেরকে সাসপেক্ট করা হবে এবং এটা কোর্টের নির্দেশে তাদের ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করা, তাদের সম্পদ আটক করা এবং তদন্ত পর্যায়ে প্রয়োজনীয় অভিযুক্তদের বিদেশ গমনে বাধা দান করা, এগুলো মেজর রুল এই লতে থাকবে। অবশ্যই এটা সাবজেক্ট টু কোর্ট রুলিং। মানব পাচারের ভিকটিমদের ন্যায় বিচার নিশ্চিত করাটাও এটা একটা মূল এই লর একটা বড় একটা ফিচার। আরেকটা হচ্ছে যে আপনি জানেন যে এখন যেহেতু আমাদের সমস্ত লাইফই অনলাইনে হয়ে গেছে, আমরা সারাক্ষণই অনলাইনে থাকি, তো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচুর মানব পাচার হয়। তো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মানে হিউম্যান ট্রাফিকিংয়ের জন্য যারা বিজ্ঞাপন দেন, হ্যাঁ, খুবই সাটল ওয়েতে তারা এই বিজ্ঞাপনটা দেন যাতে এদেরকে অ্যাট্রাক্ট করে বাইরে নিয়ে যাওয়া যায়, সেইটাও বন্ধ করাও এই আইনের একটা প্রাইমারি গোল ছিল। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ভিকটিম, পরে যখন ট্রাফিকিংয়ের ভিকটিম, তাদেরকে চাপ দেওয়া হয় এক ধরনের আপোষ করার জন্য। সে আপোষ করা মানে বা তাকে সাক্ষী হিসাবে চাপ দেওয়া হয়। তো এই জায়গায় সাক্ষী এই বিষয়েও অ্যাড্রেস করার জন্য এই লতে কিছু মেজার থাকছে। এছাড়া আজকে রাজুক ল 2025, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল। আপনারা জানেন যে রাজুক মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতা অনেক বেড়ে গেছে, তাদের যে কাজের পরিধিও বেড়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এক্সিস্টিং যেটা রাজুকের ল আছে সেটা অতটা দিয়ে আমরা মানে কারেন্ট যেগুলো ইস্যু যেগুলো তৈরি হচ্ছে সেগুলো অ্যাড্রেস করা যাচ্ছে না। তো সেই লটাকে কিভাবে লটাকে অ্যামেন্ড করে নতুন একটা রাজুকের আজকে একটা অধ্যাদেশ পাশ হয়ে অ্যাপ্রুভ হয়েছে। এটা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর। এটা একটা খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এখানে মূল ফিচারগুলো ছিল যে আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই খেলার মাঠগুলোকে আমরা নষ্ট করে ফেলি, তারপরে একটা ভূমির তো বিভিন্ন রকমের বিন্যাস থাকে,
একটা এটা কি জলাভূমি নাকি এটা উঁচু ভূমি। তো দেখা যায় যে ওই জায়গাটা অনেকে চেঞ্জ করেন, করে এটাকে রাজুকের ভিতরে এটাকে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেন। তারপরে এটাকে রিডেভেলপমেন্ট, এইখানে মানে অনেক নতুন নতুন ফিচার আসছে, যাতে রিডেভেলপমেন্ট, ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট, এটা 60% ক্ষেত্রে জমির মালিক একমত হলে, হ্যাঁ, এই পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়ন, এগুলো এই লতে আছে, এই অধ্যাদেশে আছে। আর এই সময় অনেকগুলো এই লটা পাস করার সময়, এটা অ্যাপ্রুভ করার সময় ক্যাবিনেট একটা অনেক লম্বা একটি ডিসকাশন করেছিল। চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন, বলেছেন যে আপনারা জানেন যে পুরো সারা বাংলাদেশেই এখন অনেক জায়গায় গ্রামে গ্রামেও 4তলা 5তলা বিল্ডিং হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে হচ্ছে কিনা। আমাদের এখানে কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে, আমাদের ফায়ার হ্যাজার্ড সবসময় আছে, ফায়ার লেগেই যেতে পারে। তো এখন জনজীবনকে প্রোটেকশনের জন্য আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকুয়েট ফিচার আছে কিনা, এটা কি ভূমিকম্পকে প্রতিহত করতে পারবে কি, বা এটা কি সহনীয় কিনা, বা এখানে ফায়ার সেফটি মেজার নেওয়া আছে কিনা। সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। রাইট নাও যেটা আছে যে সেটা হচ্ছে যে রাজুকের এরিয়ার মধ্যে এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন লাগে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটারও ব্যর্থ হয়েছে, যেটা আমরা মাইলস্টোন স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি। তো মাইলস্টোন স্কুলের মাঝের সিঁড়িটা ছিল, দুই পাশে কোনো সিঁড়ি ছিল না, ফলে যখন তার উপর একটি বিমান বিধ্বস্ত হলো, সেই বিমানের ফলে যেই বাচ্চা আমাদের ছেলে মেয়েরা, তারা আপনারা দেখেছেন কি নির্মম একটা ট্র্যাজেডি হলো। তারা আসলে যদি দুই পাশে স্টেয়ারকেস থাকতো, সিঁড়ি থাকতো, তাহলে হয়তোবা এতগুলো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হারাতাম না। তো এই বিষয়ে চিফ অ্যাডভাইজার আজকে নির্দেশ ছিল গণপূর্ত এবং হাউজিং মিনিস্ট্রিকে, যে তারা যেন এটা একটু এক্সামিন করে দেখে কিভাবে একটি এমন কোনো অথরিটি করা যায় কি না যার আওতায় সারা বাংলাদেশে যেখানেই হোক 4তলা কেউ করছেন, কেউ 3তলা করছেন। আপনি গ্রামে, আমি কিছুদিন আগে 14 গ্রামে গিয়েছিলাম, দেখলাম যে ধান ক্ষেতের ভিতরে 4তলা প্রাসাদোপম বাড়ি করে রেখেছেন। আপনি সিলেটে দেখবেন যে অনেক সিলেটি ডায়াসপোরার আমাদের ভাই বোনরা সিলেটের তার প্রত্যন্ত গ্রামে তারা বড় বড় কনস্ট্রাকশন করে রেখেছেন, খুব প্রাসাদোপম বাড়ি। তো এইগুলো প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই যাতে আমরা কনস্ট্রাকশন রুল মেনে চলি এবং ফায়ার সেফটি হ্যাজার্ডগুলো, ফায়ার সেফটিটাও ইনশিওর করি, সেই জন্য উনি আজকে এই খুব একটা নাতিদীর্ঘ একটা আলোচনা হয় এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন। আর মাইলস্টোন বিল্ডিংয়ের ক্ষেত্রেও যাতে মাইলস্টোন স্কুল তার বিল্ডিংটা যাতে কমপ্লায়েন্স মেনে চলে, সেই জন্য বিল্ডিংয়ে এই মিটিংয়ে বলা হয়েছে। আর রাজুকের ক্ষেত্রে অলরেডি এটা নিয়ে কাজ করছে রাজুক কর্তৃপক্ষ, যাতে রাজুকের ভিতরে এই কোনো ধরনের আপনি জানেন যে মাইলস্টোন স্কুলের অ্যাপ্রুভালটা ছিল হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের অ্যাপ্রুভাল। তো রাজুকের যে বিশাল এখন এরিয়া, নারায়ণগঞ্জ থেকে এই সেন্ট্রাল ঢাকা থেকে আপনি সাভার পর্যন্ত, এদিক দিয়ে কেরানীগঞ্জ পর্যন্ত, এই রাজুকের পুরো এরিয়ায় যাতে কোনো ইউনিয়ন পরিষদ কোনো ধরনের অ্যাপ্রুভাল, বিল্ডিং অ্যাপ্রুভাল না দিতে পারে, সে বিষয়েও আজকে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারি পরিষদ সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। আচ্ছা, আর ওই যে রাজুকের লতে যেগুলো ছিল তার মধ্যে আরও কিছু ফিচার, ইমারত নির্মাণ, জলাধার খনন, নিচু ভূমি ভরাট বা প্রাকৃতিক জলাশয়ের পানি প্রবাহ বাধাগ্রস্ত করা, খেলার মাঠ উদ্যান, প্রাকৃতিক জলাধারের শ্রেণী পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিধিনিষেধ আরোপের বিধান যুক্ত করা হয়েছে এই নতুন লতে। উন্নয়ন করতে রাজুকের উন্নয়ন কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণের ক্ষেত্রে দণ্ড
এবং অনুমোদিত ব্যত্যয়কৃত ও ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণের বিধান এই অধ্যাদেশের সাথে যুক্ত করা হয়েছে, এই অধ্যাদেশে আনা হয়েছে। সেই সাথে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য বা কোনো কর্মচারী কর্তৃক উন্নয়ন কর্তৃপক্ষের নেয়ার স্বার্থে উন্নয়ন কর্তৃপক্ষের শেয়ার স্বার্থ বা চুক্তিতে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মানে এই বিষয়ে তারা কোনো ধরনের কোনো শেয়ার থাকতে পারবে না। এই ছিল হলো থার্ড। আর চতুর্থ হচ্ছে যে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ, আপনি জানেন এই মাসের 9 তারিখে একটা অ্যাপ্রুভ হয়েছে। সেটার লাস্ট মোমেন্টে কিছু অবজারভেশন এসছে এবং কিছু অ্যামেন্ডমেন্টের প্রয়োজন পড়েছে। সেই জন্য আজকে জাতীয় মানবাধিকার কমিশনের এই লটা অধ্যাদেশটা, সংশোধনী অধ্যাদেশটা পাস হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, চূড়ান্ত অ্যাপ্রুভ হয়েছে। এটা জাতীয় মানবাধিকার কমিশনকে, এখানে মূল যে বিষয়টা এসছে সেটা হলো জাতীয় মানবাধিকার কমিশনকেই জাতীয় প্রতিরোধ ব্যবস্থা, ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম হিসাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আর কি। এখানে আপনি জানেন যে এটা ইন্টারন্যাশনাল একটা কনভেনশন আছে, অপশনাল প্রোটোকল আছে। অপশনাল প্রোটোকল টু দ্য কনভেনশন এগেনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট, OPCAT, OPCAT, OPCAT এর পক্ষে রাষ্ট্রীয় সংস্থা, আমরা এটার পক্ষ নিয়েছি, এটার আমরা সিগনেটরি। তো আমরা এর পক্ষে এই OPCAT-এর হয়ে কাজটা করবে আমাদের এখানে এই যে NPM, ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম, এরা এই কাজটা করবে। আর ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের আর্থিক ও প্রয়োজনীয় ক্ষমতা সম্পন্ন একটি জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, এটা ব্যবস্থা হিসাবে এটা ইমার্জ করবে। দেশের বিভিন্ন আটক করার স্থান ও স্বাধীনভাবে পরিদর্শন করার এখতিয়ার এর থাকবে। OPCAT-এর অধীনে জাতীয় মানবাধিকার কমিশনকে OPCAT-এর অধীনে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। মানে OPCAT-এর অধীনে ন্যাশনাল যে হিউম্যান রাইটস কমিশন যেটা করা হলো, যেটা আছে এখন, সেটাই কাজ করবে NPM হিসেবে, ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম হিসাবে এটা কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই ছিল আজকের ক্যাবিনেটের মিটিংয়ের ডিসিশন এবং আলাপের সারবস্তু।